আমার নাম আহমেদ। আমি সদ্য আপনার চ্যানেলের ঘটনা দেখা শুরু করেছি। এই ঘটনাটা ঘটেছিল আগস্টের 2023 সালে, মানে এখন প্রায় কয়েক বছর হয়ে গেছে। আমি একজন ট্রাক ড্রাইভার। আমার সঙ্গে ছিল ছোটবেলার বন্ধু আজর। আমরা দুইজনেই থাকি ভারতের তেলেঙ্গানা রাজ্যে। একদিন আমার বস ফোন করে বললেন, আহমেদ, প্রস্তুত হয়ে যাও, তোমাকে একটা অনেক লম্বা রুটে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমি আমার বন্ধু আজরকে সঙ্গে করে যাব। বস রাজি হয়ে গেলেন। পরদিন ভোর 4টার সময় আমি আর আজর ঘর থেকে বেরিয়ে পড়লাম বসের অফিসের দিকে। সব প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে আমরা সেখানে পৌঁছালাম। বস আমাদের হাতে ট্রিপের টাকা তুলে দিলেন। ট্রাকের প্রয়োজনীয় জিনিস, তেল, খাওয়া দাওয়া সব কিছুর জন্য যথেষ্ট টাকা। তারপর আমরা প্রায় আধা ঘন্টা ধরে ট্রাকের সব কিছু পরীক্ষা করে যাত্রা শুরু করলাম। আমাদের রুট ছিল তেলেঙ্গানা থেকে মহারাষ্ট্র, সেখান থেকে গিয়ে দিল্লি পৌঁছানো। মহারাষ্ট্রে পৌঁছানো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমরা লম্বা জঙ্গলের রাস্তা পার হয়েছি। মাঝে একটানা কয়েক ঘন্টা ড্রাইভ করার পর একটা হোটেলে খেয়ে বিশ্রাম নিয়েছিলাম। তারপর আবার গাড়ি চালাতে শুরু করি। সব কিছু স্বাভাবিক ছিল। আমরা সুরক্ষিতভাবে মহারাষ্ট্র পৌঁছে ট্রাকের মালামাল ডেলিভারি দিয়ে ওখান থেকে একটু দূরের এক হোটেলে বিশ্রাম নিতে গেলাম। পরের দিন সকালবেলা দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। পথ অনেক লম্বা, তাই ড্রাইভিংয়ের দায়িত্ব আমরা দুইজন ভাগ করে নিয়েছিলাম। কিন্তু বিকেলের দিকে আজর বলল, আহমেদ, সামনে একটা শর্টকাট রাস্তা আছে, জঙ্গলের ভেতর দিয়ে যায়, ওই দিক দিয়ে গেলে অনেক সময় বাঁচবে। আমি সঙ্গে সঙ্গে না বললাম, না আজর, বস স্পষ্ট বলেছেন কোন কোন রাস্তা দিয়ে যেতে হবে। শর্টকাটে গেলে বিপদ হতে পারে, রাস্তা অচেনা। কিন্তু আজর আমার কথা না শুনে হঠাৎই ট্রাক ঘুরিয়ে নিল সেই দিকের রাস্তায়, যেখানে রাস্তা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। সে বলল, না ভাই, আমার উপর ছেড়ে দে, আমি সামলে নেব। আমি বললাম, দেখ, যদি কিছু হয় আমি কিন্তু বসকে বলে দেব তুই এই পথে নিয়ে এসেছিলি। সে হেসে বলল, ঠিক আছে, বলে দিও, কিন্তু এখন আমার উপর ভরসা রাখ। তখন রাত প্রায় 11টা বাজে। আমাদের ট্রাকের হেডলাইট ছাড়া চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না। ঘন অন্ধকার আর বরফে ঢেকে থাকা জঙ্গলের পথ। হেডলাইট যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছিল ঠিক ততটুকুই দেখা যাচ্ছিল। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে এক সময় দূরে কোথাও গ্রামের মতো কিছু আলোর ঝলক দেখলাম, কিন্তু তার কিছু পরেই রাস্তা কাঁচা হয়ে গেল। আমি বললাম, আজর, গাড়ি থামা। সে অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, না, থামা আগে। সে গাড়ি থামালো। আমরা জায়গাটা থেকে প্রায় 10-12 পা দূরে গিয়ে গাড়ি পার্ক করলাম। তারপর আমি মোবাইলের ম্যাপে দেখে বুঝলাম এই জঙ্গল পথটা প্রায় 64 কিলোমিটার লম্বা। আমি তখন একটু চিন্তিত হয়ে গেলাম। বুঝলাম রাস্তা কাঁচা, গাড়িতে মালামালও ভারী, এই অবস্থায় চালানো ঝুঁকিপূর্ণ। আমি বললাম, এভাবে গেলে বিপদ হতে পারে, ফিরে চল। যদিও ফিরতে 4 ঘন্টা লেগে যাবে। আজর বলল, তুই গাড়িতে বস, আমি সহজেই পার করে দেব। আমি বললাম, না, এবার আমি চালাবো, কাঁচা রাস্তায় চালানোর অভিজ্ঞতা আমারই বেশি। আজর তখন বলল, 5 মিনিট থাম, একটু হালকা হয়নি। আমি বললাম, ঠিক আছে, তবে তাড়াতাড়ি কর। তারপর আমি নিজেও নেমে গেলাম। আমরা দুইজনেই আলাদা আলাদা জায়গায় গিয়ে হালকা হয়ে ফিরে এলাম। ফিরে এসে আমি হেসে জিজ্ঞেস করলাম, আজর, টর্চটা কোথায়? সে হাসতে হাসতে বলল, ওটা তো আগেই নষ্ট ছিল। আমি মাথা নেড়ে বললাম, তুই কখনোই ঠিক হবি না। যাই হোক, আমরা আবার ট্রাকে উঠে সেই কাঁচা রাস্তা ধরে এগোলাম। আমাদের তখনও ধারণা ছিল না সামনে কি ঘটতে চলেছে। মাত্র 2-3 কিলোমিটার যাওয়ার পরই সামনে অদ্ভুত কিছু দেখা গেল। রাস্তার ওপর কয়েকটা ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে নাচছে। আমি অবাক হয়ে আজরকে বললাম, দেখ আজর, বাচ্চা, এই গভীর রাতে। আজরও মাথা ঘুরিয়ে দেখলো, তারপর বলল, আহমেদ, এই বাচ্চাগুলো এমনভাবে নাচছে যেন আমাদের অপেক্ষায় ছিল। আমরা গাড়ি থামালাম। হেডলাইটের আলোতে দেখলাম ওরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাসছে, অদ্ভুতভাবে দুলছে। আমি জানালা নামিয়ে বললাম, বাচ্চারা, তোমরা এখানে কি করছো? পথ হারিয়েছো?
তোমাদের বাড়ি কোথায়? কিন্তু ওরা কোনো উত্তর দিল না, বরং হঠাৎ পাশের ঝোপের ভেতর থেকে আরও কয়েকজন বেরিয়ে এলো, প্রায় 20-25 জন। সবাই বাচ্চার মতো দেখতে, কিন্তু ওদের শরীর অস্বাভাবিক বড়, আর মুখ একদম অস্পষ্ট, যেন কুয়াশার ভেতর ঢাকা। আমরা ভয়ে একদম ঘামতে শুরু করলাম। ঠান্ডার মধ্যেও ঘাম ঝরছিল। ওদের মধ্যে এক বুড়ো লোক সামনে এগিয়ে এলো। তার উচ্চতা এত বেশি যে আমাদের ট্রাকের কাছ পর্যন্ত এসে গেছে। সে নিচু গলায় বলল, বেটা নিচে নামো। আমি কাপা গলায় বললাম, দেখুন, যদি ডাকাত হন দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা শুধু মাল পৌঁছে দিচ্ছি, তাড়াতাড়ি ফিরতে হবে। বুড়ো লোকটা এবার অদ্ভুত গলায় বলল, নিচে নামো বেটা। আমি না বলতেই সে হঠাৎ গর্জে উঠল। তার চিৎকার এত ভয়ঙ্কর ছিল যে আমাদের কান প্রায় ফেটে যাচ্ছিল। ওই গর্জন পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল। একবার নয়, 10-15 বার। আমরা আতঙ্কে একে অপরের দিকে তাকালাম। আজর কাপা গলায় বলল, আহমেদ নেমে যা, যা হবে দেখা যাবে। আমরা দুজন ট্রাক থেকে নামলাম। বুড়ো লোকটা এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলো। তার হাত বরফের মতো ঠান্ডা, এমন ঠান্ডা যে মনে হচ্ছিল চামড়া পুড়ে যাবে। সে বলল, বেটা আমরা এখানকারই লোক, এক বিয়েতে এসেছিলাম, এখন আমাদের গ্রামে ফিরতে হবে, আমাদের পৌঁছে দাও। আজর বলল, গাড়িতে জায়গা নেই, আপনারা হেঁটে যান। তখনই বুড়ো লোকটা মাথা উঁচু করে এমনভাবে হেসে উঠল যে শব্দটা আমি আজও ভুলতে পারি না। তার হাসির সঙ্গে সঙ্গে চারপাশের সব বাচ্চারাও হাসতে শুরু করলো, একসঙ্গে বিকট কান ফাটা হাসি। রাতের সেই জঙ্গল, ঠান্ডা হাওয়া, বরফের ছটা আর সেই অমানসিক হাসি। আমাদের বুকের ভেতর কেমন জানি একটা হিম শীতল শূন্যতা নেমে এলো। আমরা তখনও জানতাম না এই হাসির পরই শুরু হতে যাচ্ছে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমাদের গায়ে এত ঘাম হচ্ছিল যে জামা কাপড় একেবারে ভিজে গিয়েছিল। আমি তখন মনে মনে ভাবলাম, হয়তো ওরা শুধু লিফট চাচ্ছে। আমি শান্ত গলায় বললাম, আমাকে আর আমার বন্ধুকে একটু একা থাকতে দাও, আমাদের কিছু কথা আছে। বুড়ো লোকটা বলল, ঠিক আছে বেটা, কিন্তু আমরা একা এসেছি, তোমরা যেখানে যাচ্ছ আমাদেরও সেখানেই নামিয়ে দিও। আজর পাশে বসে বলল, আহমেদ ওদের নামিয়ে দেই, তারপর নিজের পথে চলে যাব। একটু কষ্ট হবে, কিন্তু ক্ষতি কি? ট্রাকের অর্ধেক ফাঁকাই ছিল। তবু আমার মনে হচ্ছিল যদি এরা ডাকাত হয়, যদি মালামাল লুট করে। আজর বলল, চল বসকে ফোন দেই। আমি ফোন বের করলাম, কিন্তু সিগন্যাল নেই। আজরের ফোনটা নতুন, 5G নেটওয়ার্ক, তাই ওর ফোনে চেষ্টা করলাম। 3-4 বার বসকে ফোন দিলাম, কিন্তু কোনো উত্তর এলো না। রাত তখন অনেক হয়েছে। আমরা ওদের বললাম, চলুন গাড়িতে বসুন, আপনাদের নামিয়ে দেব। বুড়ো লোকটা ধীরে ধীরে মাথা নাড়ল, আমাদের আলাদা আলাদা জায়গায় নামাতে হবে। আমি বললাম, ঠিক আছে। তারপর ওরা সবাই ট্রাকে উঠে বসলো, কিন্তু একটা জিনিস দেখে বুকের রক্ত হিম হয়ে গেল। ওরা কেউই চোখের পলক ফেলছে না, সবাই স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টে তাকিয়ে, পলকহীন, নিস্তব্ধ। আমি গাড়ি চালু করলাম। চালু হতেই মনে হলো ট্রাক যেন হঠাৎ ভারী হয়ে গেছে, যেন লোহার টন টন বোঝা তোলা হয়েছে পেছনে। অ্যাক্সিলেটরে পা রাখলাম, কিন্তু গতি 30-এর উপরে উঠছে না। ইঞ্জিন গর্জাচ্ছে, কিন্তু ট্রাক এগোচ্ছে না। তার উপর শুরু হলো বৃষ্টি। জঙ্গলময় সেই রাস্তায় বৃষ্টির সঙ্গে কাদা মিশে ট্রাক হঠাৎ থেমে গেল। পিছনের দুটো টায়ার গর্তে বসে গেছে। আমি প্রথম গিয়ারে দিলাম, কিন্তু ট্রাক নড়ল না। বুড়ো লোকটা তখন ধীরে ধীরে গাড়ি থেকে নামলো, বলল, কি হলো বেটা, গাড়িতে শক্তি নেই নাকি? আমি বললাম, সবাইকে নামতে হবে, বেশি ওজনের জন্য গাড়ি টানছে না। সে ঠান্ডা গলায় বলল, নামার দরকার নেই, আমি দেখি। আজর নিচু গলায় বলল, এটা কি করবে এখন? গাড়ি টানবে? আমি চুপ করে তাকিয়ে রইলাম। এরপর যা ঘটল তা আজও মনে পড়লে গায়ে কাটা দেয়। ট্রাকটা হঠাৎ পিছন দিক থেকে হাওয়ায় উঠল। আমি হতবাক হয়ে চিৎকার করলাম, আজর দৌড়ে দেখে আয় কি হচ্ছে পেছনে।
আজর নামলো, দৌড়ে গেল। আমি সাইড মিররে তাকিয়েছিলাম, দেখলাম সে হঠাৎ পেছনে কিছু দেখে মাটিতে ঢলে পড়ল। আমি দৌড়ে গেলাম, দেখলাম সেই বুড়ো লোকটা দুই হাতে পুরো ট্রাকটা তুলেছে। একটা বুড়ো মানুষ যার কাঁধ পর্যন্ত আমি উঠতে পারি না, সে দুই হাতে ট্রাককে তুলে গর্তের বাইরে এনে রাখলো। আমি একদম স্তব্ধ, বুকের ভেতর কাঁপুনি, মুখ শুকিয়ে কাঠ। আমি আজরকে কষ্ট করে ট্রাকে তুললাম। ও পুরো ভিজে গেছে, জ্ঞান নেই। আমি চেষ্টা করলাম ওকে উঠিয়ে বসাতে, কিন্তু শরীর যেন জমে গেছে। আমি ট্রাকের ভেতর বসে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আল্লাহর নাম নিয়ে কাঁপতে কাঁপতে বসে রইলাম। তারপর কিছুক্ষণ পর বুড়ো লোকটা আবার সামনে এলো, ঠান্ডা গলায় বলল, চলো বেটা, এখন চলতে হবে, আমাদের বাড়ি যেতে হবে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, জি হ্যাঁ চলছি। আমি আবার ইঞ্জিন চালু করলাম। গাড়ি ধীরে ধীরে চলল। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড বেরিয়ে যাবে। ভয় আর ঠান্ডা মিলে শরীর জমে যাচ্ছিল। 3-4 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ পিছন দিক থেকে অদ্ভুত আওয়াজ এলো। ওরা সবাই ট্রাকের ভেতর হাত দিয়ে টুক টুক করে আওয়াজ করছে, যেন সংকেত দিচ্ছে থামাও। আমি গাড়ি থামালাম। 4 জন নেমে গেল। বুড়ো লোকটা তখনও বসেছিল। তারপর সে ধীরে বলল, চলো, এগিয়ে চলো। আমি আবার গাড়ি চালালাম। এভাবে একে একে সবাই নামলো। শেষে শুধু বুড়ো লোকটা রইল। আজর তখনও অজ্ঞান। আমার চোখ ভারী হয়ে আসছে, ঘুম চেপে ধরছে। হঠাৎ বুড়ো লোকটা বলল, তুমি তো দিল্লি যাচ্ছ তাই না? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? সে ঠান্ডায় হেসে বলল, আমি সব জানি। তারপর পেছন থেকে একটা ছোট্ট বাক্স আমার হাতে দিল, বলল, এটা খাও আর চলে যাও। আমি বাক্সটা নিয়ে কিছু না বলে কেবিনে রেখে দিলাম। তারপর বাইরে তাকালাম, কেউ নেই। বুড়ো লোকটা অদৃশ্য হয়ে গেছে। সে হঠাৎ কোথায় মিলিয়ে গেল। আমি ঘাবড়ে গেলাম। ভয় পেয়ে তাড়াতাড়ি আবার কেবিনে ফিরে এলাম। পানি খেলাম। তারপর আজরের মুখে পানি ছিটিয়ে দিলাম, যেন ওর জ্ঞান ফেরে। কিছুক্ষণ পর ওর চোখ খুলল, কিন্তু কিছু বলল না, শুধু তাকিয়ে রইল আমার দিকে। তারপর আবার অচেতন হয়ে পড়ল। আমি তখন কেবিন থেকে নেমে পিছনের দিকে গেলাম, ট্রাকের মালামাল ঠিক আছে কিনা দেখতে। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই ছিল। ফিরে এসে দেখি ট্রাকের তেল শেষ। ভাগ্য ভালো, আমরা বাড়তি তেল সঙ্গে এনেছিলাম। আমি ক্যান থেকে তেল ঢালতে শুরু করলাম। এমন সময় আজরের হঠাৎ অজ্ঞান অবস্থায় কর্কশ কণ্ঠে বলতে শুরু করলো, আহমেদ কোথায় আহমেদ? আমি খুশি হয়ে তাড়াতাড়ি ক্যান রেখে ওর কাছে গেলাম, ওর মুখে পানি ছিটিয়ে দিলাম। ধীরে ধীরে ওর জ্ঞান ফিরল। আমি ওকে সেই বুড়ো মানুষটার দেওয়া খাবার খাওয়ালাম, ভাত আর মাংস। খাবারটা এত সুস্বাদু ছিল, এখনো মুখে সেই স্বাদ টের পাই। খাওয়ার পর মনে হলো শরীরে অদ্ভুত এক শক্তি ফিরে এসেছে, যেন কিছুই হয়নি আমাদের সঙ্গে। তারপর আমি তেল ভরে ট্রাক চালানো শুরু করলাম। রাস্তায় চলতে চলতে আজর আমাকে জিজ্ঞেস করলো, আহমেদ ওরা কারা ছিল? আমি ধীরে বললাম, আমার মনে হয় ওরা আল্লাহর কোনো অন্য সৃষ্টি। খারাপ কিছু করেনি আমাদের সঙ্গে, শুধু নিজেদের সাহায্য চেয়েছিল, এর বেশি কিছু না। কিন্তু এখানেই শেষ নয়, আসল ভয়ঙ্কর ব্যাপারগুলো তো তখনই শুরু হয়নি। এরপর আজরের ফোনে কল এলো, আমাদের বসের। আমরা ফোন তুললাম, কিন্তু ওই পাশ থেকে এমন সূক্ষ্ম বিকৃত আওয়াজ আসছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। আমরা ট্রাক থামিয়ে সব কিছু ব্যাখ্যা করলাম, কিন্তু বস রেগে গেলেন। আমার অনুমতি ছাড়া ওই রাস্তা ধরলে কেন? এখন থেকে ভাবতে হবে তোমাদের হাতে ট্রাক দেওয়া যায় কিনা। আমরা বললাম, বস মাল ঠিক আছে। সে বলল, ওই মাল 2 কোটি টাকার, সাবধান হও। আমি বিস্তারিত বলতে পারবো না মালটা কি ছিল, তবে হারাম কিছু না, আলহামদুলিল্লাহ। আমি হালাল হারামের পার্থক্য জানি। যেভাবে তেভাবে আমরা সেই ভয়ানক জঙ্গল পেরিয়ে এলাম। কিছু দূরে গিয়ে এক ছোট্ট হোটেল পেলাম। বসকে ফোন করে জানালাম আমরা বিশ্রাম নিচ্ছি। সকাল 7টার দিকে আবার রওনা দেব। বস বলল, ঠিক আছে, কিন্তু মাল ঠিকঠাক পৌঁছে দিও। আমরা হোটেলে খেয়ে দিয়ে রাতে ঘুমালাম। সকালে 7টার দিকে রওনা দিলাম। সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আমরা সময় মতো দিল্লি পৌঁছালাম। বিকেল 5টার দিকে কখনো আজর চালাতো, আমি বিশ্রাম নিতাম, কখনো আমি চালাতাম, ও বিশ্রাম নিত। এভাবেই সন্ধ্যা নাগাদ গন্তব্যে পৌঁছালাম।
রাতে 10টার দিকে খাওয়া দাওয়া শেষে ট্রাক ভালোভাবে চেক করলাম, তারপর আবার রওনা হলাম ফেরার পথে। কিন্তু ফিরে আসার পথে যা ঘটেছিল সেটা আমি এখনই বলতে পারবো না। আমার আব্বা বলেছেন এই ব্যাপারটা এখন না বলতে। পরবর্তীতে যদি সময় পাই অবশ্যই আপনাদেরকে পরের ঘটনাটা বলবো। সো লিসেনার্স, আশা করি এবার আমরা পরের ঘটনায় যেতে পারবো। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি আওরঙ্গজেব। হয়তো আমাকে মনে রেখেছেন, কিছুদিন আগে আমি আমার বাড়ির এক ভয়ানক ঘটনা শেয়ার করেছিলাম। সম্প্রতি আবার আমাদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। এক রাতে আমার মা বললেন তিনি এক ফাংশন থেকে ফিরেছেন। সময় তখন 2:30 থেকে 3টার মধ্যে, মানে রাত প্রায় 3:30। তিনি হল ঘরে কিছু শব্দ শুনতে পান, গিয়ে দেখলেন কেউ নেই। পানি খেয়ে আবার এসে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার সেই শব্দ শুরু হলো। এবারও গিয়ে দেখলেন কাউকে দেখা যাচ্ছে না। ভাবলেন হয়তো কোনো বেড়াল ঢুকেছে, কিন্তু দরজা জানালা সব বন্ধ। তাই মনকে বুঝিয়ে আবার ঘুমাতে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ, যেন কেউ নিচ থেকে উপরে লাফাচ্ছে বা কথা বলছে কারো সঙ্গে। মা তখন ভয় পেয়ে গেলেন, ভাবলেন ছাদের দিক থেকে কেউ এসেছে। আমাদের বাসায় ডাবল দরজা, তাই ভেতরের দরজা খুলে বাইরে তাকিয়ে বললেন কে আছো বাইরে? একদম নিস্তব্ধতা, কোনো সাড়া নেই। তখন তিনি গিয়ে বাবাকে জাগাতে গেলেন, বাইরে কিছু শব্দ হচ্ছে। ঠিক সেই সময় আবার শব্দ হলো, এবার আরো জোরে। মা ভয় পেয়ে গেলেন। বাবা মা দুইজনই উঠে বাইরে গেলেন, কিন্তু কাউকে দেখা গেল না। দরজা জানালা সব বন্ধ। তখন ওদের একটু আন্দাজ হলো কিছু একটা ঠিক নেই, কিন্তু তবু ওরা ফিরে এসে ঘুমাতে গেলেন। রাতের কিছু সময় পর মা আবার শুনলেন যেন কেউ চেয়ার টেবিল ফেলে দিচ্ছে। বাইরে গিয়ে দেখলেন টেবিল চেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই অবাক। এরপর তারা আয়াতুল কুরসি পরে ঘুমিয়ে গেলেন। সকালে মা আমাকে ফোন করে সব বললেন। আমি বললাম কয়েকদিন তো ঘর বন্ধ ছিল, হয়তো সেখানে কোনো প্রভাব পড়েছে, কিছু অদৃশ্য জিনিস ফিরে এসেছে। আমি মাকে বললাম কোরআন শরীফের তেলাওয়াত চালিয়ে রাখতে আর রাতে নিজের উপর আয়াতুল কুরসি পরে ফু দিয়ে ঘুমাতে। এরপর জুমার দিন মা আবার ফোন করলেন, বললেন দুপুরে বিদ্যুৎ চলে গিয়েছিল। তিনি মাস্টার বেডরুমের পাশে এক রুমে ঘুমাচ্ছিলেন। তখন দরজায় টোকার শব্দ শুনলেন। তিনি আমাদের কাজের মেয়েকে শায়েস্তা বললেন দেখো তো কে এসেছে। শায়েস্তা গিয়ে দেখে ফিরে এসে বলল কেউ নেই। বলল হয়তো কেউ এসে চলে গেছে, কারণ সময় তো দুপুর 2টো, খুব গরম। এরপর হঠাৎ মাস্টার বেডরুম থেকে জোরে শব্দ এলো। দরজাটা জোরে খুলে গেল। মেয়েটি ভয় পেয়ে দৌড়ে গেল। গিয়ে দেখলো ঘরের এসি, লাইট, ফ্যান সব চালু, অথচ সেগুলো বন্ধ ছিল। সে এসে মাকে বলল। মা বললেন হয়তো বিদ্যুতের ওঠানামার জন্য এমনটা হয়েছে, কিন্তু মা জানতেন এটা বিদ্যুতের জন্য না, অন্য কিছু আছে। তবে শায়েস্তাকে কিছু বলেননি, কারণ ওরা প্রায় একা থাকে, ভয় পেয়ে যাবে ভেবে। মা শুধু বললেন বৈদ্যুতিক সমস্যা হয়েছে, তাই সব জিনিস হঠাৎ চালু হয়ে গেছে। কিন্তু বিস্ময়ের ব্যাপার ছিল টিভি কিভাবে নিজে থেকে চালু হলো। মা তখন গভীর চিন্তায় পড়ে গেলেন। খুবই উদ্বিগ্ন ছিলেন বিষয়টা নিয়ে, কারণ টিভি আর এসি নিজে থেকেই চালু হওয়া মোটেও স্বাভাবিক ছিল না। এরপর মা আমাকে বললেন আরেকটা ঘটনা ঘটেছে, সেটা তুমি শোনো। আমার এক সহকর্মী আছে, নাম বলবো না কারণ সে অনুমতি দেয়নি। সে শুক্কুরের সিন লোক, এক ভালো কোম্পানিতে কাজ করে। ওদের 6 ভাই বোন, বাবা মা সবাই আছেন। জুন মাসে তারা পরিকল্পনা করলো পুরো পরিবার মিলে কোয়েটা যাবে ছুটি কাটাতে গাড়িতে করে। কোয়েটার আবহাওয়া সুন্দর, তাই ওরা রওনা দিল। ওখানে পৌঁছে প্রথম দিনটা ঘুরে বেড়ালো। দ্বিতীয় দিন ওরা জিয়ারত গেল। দুপুর 2-3টার দিকে সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে। আমার বন্ধুটি বলল আজ আর কোয়েটা ফিরবো না, আমি একাই গাড়ি চালাচ্ছি, খুব ক্লান্ত লাগছে, আজ এখানে রাত কাটাই। রাতে তারা সেখানেই থেমে থাকার সিদ্ধান্ত নিল। পরিবারের সদস্যরাও ঠিক করলো ঠিক আছে। এরপর তারা আরো কিছুটা ঘুরে ফিরে এলো। যেমনটি আপনি জানেন উত্তরাঞ্চলের অনেক এলাকায় সম্পূর্ণ বাড়ি ভাড়া দেওয়া হয়। সেইভাবে তারা রাত কাটানোর জন্য একটি বাড়ি ভাড়া নিল। যখন তারা সেখানে পৌঁছালো তখনও লাইট জ্বলছিল। আপনি জানেন যে জিয়ারতের তীর্থস্থান ঘরে
সাধারণত ফ্যান বা এসি থাকে না, কারণ সেখানে আবহাওয়া এত সুন্দর যে মানুষদের কখনো তার প্রয়োজনই পড়ে না। বাড়ির মালিক তাদের জানালো আমাদের এখানে মাগরিবের পরে লাইট চলে যায় এবং ফজরের পরে আসে। আমরা রাতে লাইট ছাড়া থাকতে অভ্যস্ত। বাড়ির সব জায়গা তারা দেখালো। লন ছিল, 3টি রুম ছিল, সামনে একটি ছোট হল এবং করিডোর। প্রতিটি অন্য বাড়িগুলোর থেকে কিছুটা দূরে ছিল। যাই হোক, তারা পৌঁছালো এবং তখন লাইট ছিল। তারা খাওয়া দাওয়া করলো এবং ফায়ার পোড়ানোর ইচ্ছা করলো। সবাই খুব আনন্দ করলো, গেম খেললো। কিন্তু আমার বন্ধু ঘুমিয়ে পড়লো। তার 2 ভাইও একই রুমে ঘুমালো, আর বোনরা ও মা অন্য রুমে। রাতের দিকে আমার বন্ধুর চোখ খোলার সময় সে একটি শিশুর কাদার আওয়াজ শুনল। এরপর মনে হলো কেউ কেউ কথা বলছে। সে উঠে মোবাইল তুলল এবং দেখলো রাত 1টা বাজছে। তখন লাইটও নেই, পুরো অন্ধকার। সে ভাবলো লাইট নেই এবং আশেপাশে বাড়ি আছে, হয়তো শব্দগুলো কাছাকাছি অন্য বাড়ি থেকে আসছে। মোবাইল রাখলো এবং শুয়ে পড়লো আবার। কিন্তু আবারও সে শিশুদের কাদার আওয়াজ শুনলো। তখন বুঝতে পারলো এটি কোনো সাধারণ ঘটনা নয়। অনেক কষ্টে সে আয়াতুল কুরসি পড়লো এবং কিছুটা ভয় পেলেও শেষমেশ কিছুটা ঘুম আসলো। সকালের দিকে তারা উঠলো, নাস্তা করলো। তখন বাড়ির মালিক এসে চাবি ফেরত নিল। তারা জিজ্ঞেস করলো রাত কেমন কেটেছে। তারা বলল হ্যাঁ, সব ঠিক ছিল। তারা লক্ষ্য করলো মালিকদের মুখে কিছুটা অদ্ভুত ভাব। নাস্তা শেষে যখন তারা বের হলো তখন তাদের মা জানালো রাত 3টা কি 3:30টার সময়, তাদের ঘুমানোর সময়, কিছু শিশুর কাদার আওয়াজ এবং মানুষের কথা বলার আওয়াজ শোনা গেছে। মা জানে চারপাশে আর কোনো বাড়ি নেই, তাদের ছাড়া কেউ নেই, দরজা ও জানালা সব বন্ধ। তাহলে এই আওয়াজ কিভাবে এসেছে? মা ঘুমাতে গেলে তাদের বোনও ভয় পেয়েছিল। কিছুক্ষণ পর যখন তারা চোখ খুলে তাকালো, দেখলো একটি কালো ছায়া এবং একটি মেয়ের ছবি, যার লাল চোখ ছিল। অন্ধকারে সে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, যা ছিল পুরোপুরি কালো। মা খুব ভয় পেয়েছিল। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে আল্লাহর নাম নেওয়া শুরু করলো। কখন ঘুমিয়ে গেল তা জানা গেল না। ফজরের আজান হতেই রাত কাটানোর পর তারা বাড়ি ছেড়ে বের হলো। তারপর তারা স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলো বাড়িটি সম্পর্কে। তারা জানতে পারলো যে বাড়িটি বিখ্যাত, যেখানে জিন্নাতের উপস্থিতি আছে। এটি খুব হন্টেড বাড়ি। পুরো এলাকার মধ্যে এই ধরনের ঘটনার জন্য এই বাড়ি পরিচিত। যারা সেখানে যায় তাদের সঙ্গে রহস্যময় ঘটনা ঘটে। এটি ছিল একটি সংক্ষিপ্ত ঘটনা যা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ যে আপনি আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, চলুন আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম হারিস খান, আমি ওকারা থেকে। এই ঘটনা 25 জানুয়ারি 2021 সালের। আমি লাহোরের বেহরিয়া টাউনে একটি কল সেন্টারে কাজ করি। আমার শিফট রাত 8টা থেকে সকাল 5টা পর্যন্ত। সেদিন আমি ঘুম থেকে উঠলাম, তৈরি হয়ে অফিসে গেলাম, কিন্তু খুব বেশি ক্লান্ত অনুভব করছিলাম। কাঁধগুলোও ভারী লাগছিল। আমি এটিকে উপেক্ষা করলাম এবং মাকে আল্লাহ হাফিজ বলে অফিসে চলে গেলাম। দফতরে প্রায় 3 ঘন্টা কাটানোর পর হঠাৎ মনে হলো যেন আমার শরীরে প্রচন্ড আগুন জ্বলে উঠেছে, জ্বালা হচ্ছে, বমি আসছে। আমি সঙ্গে সঙ্গে বাথরুমে গেলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। তখন আমি বসেই ছিলাম। ঠিক আমার সামনে অফিস ম্যানেজমেন্টের ডেস্ক ছিল, আর তার পেছনে একটি দেয়াল। আমি আমার ম্যানেজারের দিকে তাকালাম। হঠাৎ তার সিটের পেছন থেকে একটি বোনা বের হয়ে আমার দিকে দৌড়াতে লাগলো আশ্চর্যজনকভাবে। সেই বোনার ভিতর থেকে আরেকটি বোনা বের হলো। তার রূপ বৃদ্ধ মানুষের মতো ছিল, উচ্চতা খুবই কম। ওরা ধীরে ধীরে বেড়ে চলছিল। সেই বোনারা আমাকে ধরলো। আমি চিৎকার দিলাম, কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পারলো না। মনে হচ্ছিল আমি অন্য একটি ডাইমেনশনে। বোনারা আমাকে কাঁধে নিয়ে নিচের গ্রাউন্ড ফ্লোরে নিল। অদ্ভুত ভাষায় তারা কথা বলছিল এবং আমাকে মারতে লাগলো। কখনো আমার চুল টানলো, কখনো বুক ও নাকের উপর আঘাত করলো। এরপর তারা আমার ওপর পেশাব করতে শুরু করলো। আমি অসহায়ভাবে মাটিতে পড়ে চিৎকার করতে চাইছিলাম, কিন্তু চিৎকার করতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমার কলিগ ও অফিস ম্যানেজমেন্ট নিচের গ্রাউন্ড ফ্লোরে এসেছিল ধূমপানের জন্য। তারা আমাকে অচেতন অবস্থায় পেল। আমি যখন হোশে এলাম তখন জোরে কেঁদে উঠলাম। এমনকি তাদের সঙ্গে লড়াই শুরু করলাম। বললাম, এত কিছু হলো, অথচ আপনারা আমাকে বাঁচাতে এলেন না। তাদের মধ্যে 2 জন বলল,
তুমি তো আমাদের সামনে বাথরুমে গিয়েছিলে, তারপর আমরা জানতাম না তুমি কখন এখানে এলে। যে চেয়ারটিতে আমি বসেছিলাম সেটি ছিল একটি রোলিং চেয়ার। 7-8 জনের মধ্যে আমি প্রচণ্ড চাপ অনুভব করছিলাম, যা আমাকে পেছনের দিকে ঠেলে দিল। যারা সাক্ষী ছিলেন তারা দেখছিলেন কি হচ্ছে। কখনো আমার পা টানা হচ্ছিল, কখনো পেছন থেকে। আমার ছোট ভাইও কাছাকাছি থাকা অন্য কল সেন্টার থেকে আমার এই অবস্থার খোঁজ পেয়ে গেল। তাকে দেখে আমি আরো কেঁদে উঠলাম। এরপর সেই বোনারা আবার আমাকে দেখা গেল। আমি সবাইকে বললাম ওরা আমার সামনে এসেছে, কিন্তু যারা ছিলেন তারা কেবল একটি কুকুর দেখতে পেয়েছিল, আর কিছু নয়। আমাকে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি দাঁড়াতেও পারছিলাম না। পরদিন আমাকে ওকারায় আমার হোম টাউনে নিয়ে যাওয়া হলো। আমাদের একজন খুব কাছের চাচা ছিলেন, যার কাছে এই বিষয়ের জ্ঞান ছিল। তিনি আমার চিকিৎসার জন্য আসলেন। তারা আসতেই কিছু পড়তে শুরু করলেন। আমার ভিতরে প্রথম হাজিরি হলো। আমার কণ্ঠ পরিবর্তিত হলো। খুবই উচ্চ শব্দের কণ্ঠ শোনা যাচ্ছিল, এবং সে শুধু বলল, ওকে তারা মেরে ফেলবে। এরপর চাচা সূরা রহমান পড়ালেন। কিছুক্ষণ পরিস্থিতি স্বাভাবিক হলো। পরের দিন আবার আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি খুব রাগী অবস্থায় থাকতাম। হঠাৎ আমার মধ্যে হাজিরি দেখা দিতে শুরু করলো। তখন আমি নিজেকে ক্ষতি করার চেষ্টা করতাম। যেমন গ্লাস হাতের কাছে থাকলে আমি সেটি চেপে ভেঙে দিতাম এবং টুকরো দিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলতাম। হাজিরির সময় আমার মধ্যে এত শক্তি আসতো যে 4-5 জন বন্ধু আমাকে সামলাতো, আর তাদের জন্য এটি খুবই কঠিন হয়ে যেত। চাচা সেই দিন বিকেলেই আবার এসেছিলেন। তাদের আওয়াজ থেকে বোঝা গেল আমার উপর জাদু করা হয়েছে। এটি আমার মায়ের কাজিনের মাধ্যমে হয়েছে, এবং এই জিনদের সংখ্যা প্রায় 350-র বেশি ছিল। আমার কাপড় নিজে নিজে চলতো। এখন আমি প্রতিটি দরজা, প্রতিটি জায়গা থেকে আওয়াজ শুনতে লাগলাম। মনে হচ্ছিল আমি জিনদের বিশ্বের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছি। আমি দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলাম। আমার চিকিৎসা নিয়মিত চলছিল। প্রতিদিন চাচা আসতেন, কিছু পড়তেন, হাজিরি হতো, এবং তারপর জিনদের সঙ্গে লড়াই হতো। হাজিরির সময় আমার পরিবার এবং খুব কাছের বন্ধুরা আমাকে ধরে রাখতো, কিন্তু আমি তখন অফিসের ভিতরে থাকতাম এবং অদ্ভুত দৃশ্য দেখতাম। ওই জিনদের মধ্যে কেউ কেউ সাদা কাপড় পরিহিত মানুষদের মতো দেখাতো, যারা লড়াই করত। তারা কাটতো, মারতো। আর যখন তাদের মধ্যে একজন মারা যেত, আমার অফিসের দরজা বন্ধ হয়ে যেত। বাকি থাকা জিনেরা মৃতের পাশে বসে কাঁদতো, এবং কাঁদতে কাঁদতে তাকে খেতে শুরু করত। খেতে খেতে আবার রাগে কেঁদে উঠত। 350-এর বেশি জিনের কারণে আমি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিলাম। ওজন 45 কেজিরও কম হয়ে যাচ্ছিল। আমি এই দৃশ্যগুলো হাজিরির সময় দেখতাম, কিন্তু আমার পরিবার তখন কষ্টে থাকতো। আমার বদলে যাওয়া ভারী কণ্ঠ শুনতো। আমি অফিসে বসে লড়াই দেখতাম। আমার চিকিৎসা পুরো 4 মাস চলল। শেষে অনেক জিনের নেতা, যিনি নিজের নাম রাকেশ, বললেন আমাদের তার মাথা চাই। আমরা তাকে পাঠিয়েছি এবং তার মাথা নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের অনেক জিন মারা গেছে। আমাদের মুক্তি দাও, না হলে আমরা লড়াই চালাবো, মারবো, মরবো। জানুয়ারি থেকে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত এই বিপদ আমার ওপর থেকে শেষ হলো। এখন 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এটি পুরোপুরি সত্য ঘটনা। আপনি চাইলে বিশ্বাস করুন বা না করুন, কিন্তু আমি এটি নিজের চোখে দেখেছি এবং বাস্তবে আমার সঙ্গে হয়েছে। এটি আমার এক সত্যিকারের ঘটনা, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ যে আপনি আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো পছন্দ হলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমাকে দীর্ঘদিন ধরে ফলো করছেন, আমার ঘটনাগুলো শুনছেন, কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিচে সাবস্ক্রাইব বাটনটি থাকবে, লাইকও করে দিন। আর যখন আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং ভিডিওতে কমেন্ট করেন, তখন আমরা অনুপ্রাণিত হই এবং বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করি। যেখান থেকেই হোক না কেন, আমরা ঘটনা সংগ্রহ করার চেষ্টা করি। আমি আশা করি প্রিয় লিসেনার্স, আপনারা ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য
আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। আর আপনারা ঘটনাগুলো পছন্দ এবং সমর্থন দেখাতে থাকলে আমি আরো এমনই চমৎকার ঘটনা নিয়ে আসব। নিজের খেয়াল রাখবেন, আমাকে দোয়ায় মনে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।